সো আজকে আমাদের টপিকস যেখান থেকে শুরু করার কথা সেটা হচ্ছে অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন টেবলস ফর Z4। Z4 এর জন্য আমরা করে রাখছি এখানে। তোমাকে পরীক্ষায় Z4 এর জন্য করতে বলতে পারে বা অন্য যে কোনো সেটের জন্য করতে বলতে পারে, Z5 Z6। তো এই দুইটা যদি দেখে থাকো অলরেডি তাহলে তো বোঝার কথা। তারপর আমি একটু বলে দিচ্ছি। অ্যাডিশন টেবিল মানে জাস্ট আমরা হচ্ছে ওই সেটের মধ্যে এই যে এলিমেন্ট গুলো আছে, আমাদের যেহেতু এখানে Z4 এর কথা বলছে, তো Z4 এর মধ্যে চারটা এলিমেন্ট আছে আমরা জানি, 0 1 2 3। তো সেইগুলোকে হচ্ছে এই সর্ব বামের কলাম এবং সবচেয়ে উপরের প্রথম রো এই বরাবর আগে লিখে ফেলবা। এই দুটো আগে লিখে ফেলবো, তারপরে এখানে প্লাস দেওয়ার মানে হচ্ছে আমরা এই টেবিলটা অ্যাডিশনের টেবিল, সেজন্য। এরপরে আমরা হচ্ছে জাস্ট এই এই যে এই রো আর এই কলাম, এই দুইটার এলিমেন্ট অ্যাডিশন করলে কত হয় সেটা লিখবো। তো আমরা অ্যাডিশনের ফর্মুলা অলরেডি জানি। অ্যাডিশন আমরা কিভাবে ডিফাইন করছিলাম একটু দেখে আসি। যে এ প্লাস, এখানে দেখো, হ্যাঁ, যে এ বি যদি জেড এম এর মধ্যে থাকে তাহলে এ আর বি দুটো রেসিডিউ ক্লাসকে যোগ করব কিভাবে, যে আগে তাদেরকে যোগ করে সংখ্যা দুটিকে ইন্টিজার হিসেবে যোগ করে তারপর রেসিডিউ ক্লাস নিতে হবে। এই জিনিসটাকে আসলে আরেকটা ফর্মেও আমরা লিখি অনেক সময়, বা যারা হচ্ছে প্রোগ্রামিং এর বইগুলো যদি দেখো ওগুলোতে সাধারণত এই ফর্মটা লেখা থাকে যে এ মোড, আমাদের এম যেহেতু এ মোড এম প্লাস বি মোড এম সমান সমান হচ্ছে এ প্লাস বি মোড এম। এখানে মোডটা হচ্ছে আমাদের ওই যে রিমাইন্ডার অপারেটর। কারণ এখান থেকে যে এটা এই দুটা যে আসলে একই কথা এটা তো বোঝা যায়। এ হচ্ছে কি, এটা মানে হচ্ছে আমাদের এম এর সাপেক্ষে রেজিডিউ ক্লাস অফ এ। রেজিডিউ ক্লাসটাকে আমি যে কোনো রিপ্রেজেন্টেটিভ দিয়েই হচ্ছে প্রকাশ করতে পারি, এবং তার মধ্যে অন্যতম রিপ্রেজেন্টেটিভ হচ্ছে যে লিস্ট রেসিডিউ, যেটা অর্থাৎ এ কে তুমি এম দিয়ে ভাগ করলে, এ কে এম দিয়ে ভাগ করলে যেই রিমাইন্ডারটা থাকবে, ধরো সেটা যদি আর হয়, লিস্ট নন নেগেটিভ রেসিডিউ যেটা। তো সেই সেই ফর্মে, এবং আমরা অলরেডি এর আগে প্রমাণ করে আসছিলাম যে এ যেটা হবে এবং এই আর যেটা হবে এই দুইটা আসলে ইকুয়াল। একে এম দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার থাকবে সেটা দিয়েও তুমি চাইলে এই ক্লাসটাকে প্রকাশ করতে পারো, দুটো ইকুয়াল হবে। এটা প্রমাণ করে আসছি। তো তার মানে আমি তাহলে এই এই দুটা থেকে আসলে এই কথা লেখা যায় যে তুমি আসলে দুটো নাম্বারকে এম এর সাপেক্ষে আগে রিডিউস করে তারপরে যোগ করলে যা হবে, তাদেরকে আগে যোগ করে তারপরে রিডিউস করলে এম এর সাপেক্ষে, অর্থাৎ তারপরে ভাগ করে রিমাইন্ডার তাই হবে। তুমি বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো। দুইটা নাম্বার নিয়ে তাদেরকে আগে ভাগ করো এম দিয়ে, তারপরে দুইটার যা রিমাইন্ডার আসে সেই দুটোকে যোগ করে দেখো কত হয়, তারপরে ওই নাম্বার দুটিকে আগে যোগ করে তারপরে ভাগ করে দেখো রিমাইন্ডার তত হয় কিনা। ঠিক আছে? তো এই ফর্মেও লেখা হয়। আচ্ছা, তারপরে একই ভাবে গুণফলটাও এখানে ডিফাইন করা আছে। গুণফলটাকেও এই ফর্মে লিখতে পারবা যে এ মোড এম ইন্টু বি মোড এম সমান সমান হচ্ছে এ বি মোড এম। আচ্ছা, তো এখন আমরা তাহলে এই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই যোগটা তো বুঝতেই পারতেছো যে 0 আর 0 যোগ করলে 0 হবে। একইভাবে 0 আর 1 যোগ করলে 1 হবে, 2 হবে, 3 হবে। জাস্ট আমরা ওই করসপন্ডিং এলিমেন্টের সাথে যোগ করে করে এই টেবিলটা তৈরি করছি। এই টেবিলটা বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো, না থাকলে আমি তাহলে মাল্টিপ্লিকেশন টেবিলে চলে যাই। এটা খুব ইজি। আচ্ছা, এখন তাহলে একটা জিনিস এই টেবিল থেকে দেখতে পাচ্ছ, দেখো যে এই যে জিরোর বরাবর যে রোটা আছে সেটা আর এটা আসলে সেম রো, তাই না? মানে অর্থাৎ এই যে সিমিলারিটি সেম, এইটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে তাহলে এই এই এলিমেন্টটা এদের সাথে যোগ করলে কোনো চেঞ্জ হয় না। বা তুমি এদিক থেকেও চিন্তা করতে পারো যে এই যে জিরো, এই কলামটাকে এই জিরোর সাথে এই কলামটা আর এই কলামটা সেম, তাহলে এই দুইটা কলাম যেহেতু সেম, তার মানে এই এলিমেন্টটার সাথে এই যোগ করার ফলে এই কলামটার কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ সবগুলো এলিমেন্টকে সে কোনো চেঞ্জ করে নাই, তার মানে এই জিরোটা হচ্ছে আমার অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা মাল্টিপ্লিকেশন টেবিলে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা বের করব। তো তারপরে এখানে যেমন আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে ওই রিডিউস হওয়ার যে ব্যাপারটা। এই যেমন ধরো 2 আর 2 যখন আমরা যোগ করছি, 2 আর 2, তখন 2 আর 2 হয় হচ্ছে কত, 4। এবং 4কে আবার যেহেতু Z4 এ আসি তাহলে রিডিউস সিস্টেমে লিখতে হবে 0। তো এখানে কনভেনশন হচ্ছে সবসময় তোমরা এই 0 1 2 3 এর মধ্যেই থাকবা।
কারণ যদিও তুমি এটাকে চাইলে 4 লিখতে পারো, তবে 4 লিখলে আসলে বোঝা যায় না যে এই সেটটা আসলে ক্লোজড। ঠিক আছে, মানে এই অ্যাডিশনের আন্ডারে সেটটা যে ক্লোজড, সেটের বাইরের কোনো এলিমেন্ট যে আসলে নাই সেটা আসলে বোঝা যায় না। যে যদিও 4 আর 0 একই জিনিস, বাট দেখে বোঝা যায় না। আচ্ছা, তো এরপর মাল্টিপ্লিকেশন টেবিলে আসি। তাহলে মাল্টিপ্লিকেশন টেবিলের ক্ষেত্রে এখন জাস্ট গুণ করে করে এলিমেন্ট গুলো জেনারেট করতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 0 দিয়ে গুণ করলে সবগুলো হচ্ছে সেই 0 করে দিচ্ছে। তারপরে এখানেও তাই একইভাবে এই যে 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাচ্ছে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে 2 আর 2, এই দুইটা নন জিরো এলিমেন্ট। এই দুইটা নন জিরো এলিমেন্টকে আমরা গুণ করে কি পাচ্ছি? 2 2 গুণ করলে হয় হচ্ছে 4, সেটাকে 4 এর সাপেক্ষে রিডিউস করলে 0 চলে আসতেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের একটা আনন্যাচারাল জিনিস, যে দুইটা নন জিরো এলিমেন্ট গুণ গুণ হয়ে অ্যাডিটিভ আইডেন্টিটিটা চলে আসতেছে। আচ্ছা, আর আবার এখান থেকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা কিভাবে বের করবো? যে এই যে 1 যে এলিমেন্টটা আছে সেটা দেখো, এই রোটা হুবহু এই রো এর মতোই, আমাদের ওই উপরের যে আইডেন্টিফিকেশন রো, যেটা অর্থাৎ এলিমেন্ট গুলো যেখানে লিখছি আমরা সেটার মতোই হুবহু। তার মানে 1 এলিমেন্টটা হচ্ছে গুণ করে, কাউকে চেঞ্জ করে নাই। সো এই কারণে এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। বা এদিক থেকে কলাম হিসেবে তুমি চিন্তা করতে পারো যে এই এলিমেন্টের সাথে এই কলামটা সেম। তার মানে গুণ গুণ করে কোনো চেঞ্জ হয় না। তাহলে এই অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন টেবিল থেকে আমাদের হচ্ছে বের করা, কি বলে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এবং অ্যাডিটিভ আইডেন্টিটি বের করা খুব ইজি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে মাল্টিপ্লিকেটিভ এবং অ্যাডিটিভ ইনভার্স, এই জিনিসটা বের করাও খুব ইজি হবে। আচ্ছা দেখো আবার, এখন আমরা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স বের করতে যাচ্ছি। তার মানে অ্যাডিটিভ ইনভার্স এর সংজ্ঞা কি ছিল? যে কোনো এলিমেন্টের সাথে যদি আরেকটা এলিমেন্ট যোগ করলে জিরো চলে আসে। মুদাসসির বলবা? আচ্ছা, অ্যাডিশন টেবিল থেকে আমরা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স বের করব। কোন একটা এলিমেন্টের সাথে যেই আরেকটা এলিমেন্ট যোগ করলে জিরো হয়ে যায়, দুজন মিলে একজন আরেকজনকে ভ্যানিশ করে দেয়, মানে অ্যাডিশনের সাপেক্ষে তাদের একজন আরেকজনকে আমরা বলি হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। তাহলে এখানে দেখো যে কে কার অ্যাডিটিভ ইনভার্স অ্যাডিশন টেবিল থেকে। যে জিরো হচ্ছে জিরোর সাথে যোগ হয়ে জিরো হচ্ছে, তার মানে জিরো 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 হচ্ছে নিজেই নিজের অ্যাডিটিভ ইনভার্স। ঠিক আছে, তারপরে ওয়ান এর সাথে কাকে যোগ করলে জিরো হচ্ছে? 3 কে। ওয়ানের সাথে 3 কে যোগ করলে এই যে জিরো পাচ্ছি এখানে। তার মানে 1 আর 3 হচ্ছে একজন আরেকজনের অ্যাডিটিভ ইনভার্স। তুমি 3 এর দিক থেকেও তাহলে অ্যাসাইন পাবা যে 3 আর 1, 3 আর 1 এই দুজনকে যোগ করলে জিরো আসতেছে, তার মানে 3 আর 1 হচ্ছে একজন আরেকজনের অ্যাডিটিভ ইনভার্স। আর 2 এর সাথে কাকে যোগ করলে? 2 এর সাথে 2 কে যোগ করলে হচ্ছে আমি জিরো পাচ্ছি, তার মানে 2 হচ্ছে 2 এরই অ্যাডিটিভ ইনভার্স, 2 নিজেরই নিজের অ্যাডিটিভ ইনভার্স। তো একইভাবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুলো তাহলে দেখো যে একের সাথে এক যদি আমি গুণ করি তাহলে এক আসতেছে, তাহলে এক নিজেই নিজের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। 2 হচ্ছে কার সাথে বলো তো দেখি, দুই দুই কারোর সাথে আছে কিনা? মানে 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে কিনা, মানে এখন আমার কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সংজ্ঞা ছিল যে গুণ করে, দুইটা এলিমেন্ট গুণ করে যদি আমার ইউনিটি আসে, 1 আসে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আসে, তখন একজন আরেকজনকে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলি। তাহলে 2 এর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে কিনা এখানে? না স্যার, নাই। নাই স্যার। হ্যাঁ, 2 এর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, কারণ আমি দেখতে পাচ্ছি যে এই 2 এর যার সাথেই তুমি গুণ করো না কেন 1 আসতেছে না কারোর সাথে, তার মানে 2 এর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই। একইভাবে 0 ও নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে 3, যেটা 3 এর আছে, 3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 3 নিজে, 3 এর সাথে 3 গুণ করলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আসতেছে, সুতরাং 3 হচ্ছে নিজেরই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আচ্ছা, তো তাহলে এই টেবিল করলে আমাদের এই চারটা জিনিস বের করতে সুবিধা হয়, অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এবং ইনভার্স গুলো। এগুলো খুব তাড়াতাড়ি বের করা যায়, একটা একটা করে হাতে করে করে লিখে লিখে বের করতে দেখবে যে অনেক সময় লাগবে, তার চেয়ে টেবিলটা করে ফেললে তুমি তাড়াতাড়ি বের করতে পারবা। আচ্ছা, তো এখানে এই যে পরের পরের স্লাইডে বের করে দেয়া আছে অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুলো। এক সেকেন্ড। ওকে,
স্যার হ্যাঁ বলো। স্যার যে কন্ডিশন গুলো দেওয়া ছিল সেখানে তো হচ্ছে যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইনভার্স এগুলো তো ছিল না, কিন্তু আমরা তো এটা নিয়ে কথা বলতেছি, তাহলে কন্ডিশনটা দিতে সমস্যা কি ছিল? এটা সব মানে রিং হওয়ার জন্য কন্ডিশনটা দরকার নাই, বা আমাদের রিং যেভাবে ডিফাইন করা হচ্ছে সেই ডেফিনেশনে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি না থাকলেও চলবে এটা। তবে যদি কোনো রিং এর স্পেশাল ভাবে এই প্রপার্টিটা থাকে তখন সেখানে আরো অনেক কিছু অপারেশন করা সুবিধা হয়, ঠিক আছে? সেটা আমরা এইখানে এই জিনিসগুলো কাজে লাগবে দেখে আলোচনা করতেছি। Z4 এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা আছে, বাট রিং হওয়ার জন্য ওই প্রপার্টি নেসেসারি না। এখন এই রিং এর ডেফিনেশনেরও আবার বিশাল হিস্ট্রি আছে, তুমি গুগল করলেই পাবা, উইকিপিডিয়াতেও আছে। এবং এটা নিয়ে অনেক মতানৈক্য আছে, রিং এর কয়টা প্রপার্টি থাকা লাগবে না থাকা লাগবে এটা নিয়ে অনেক ঝামেলা আছে। তো তার মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকা লাগবেই, এইটা অবশ্য এটা নিয়ে মতানৈক্য তেমন নাই, এটা কেউই রাখে নাই রিং এর ডেফিনেশনের মধ্যে। তবে অন্য কিছু প্রপার্টি নিয়ে একটু এদিক সেদিক আছে, কেউ একটা প্রপার্টি বাড়ায় বলছে, কেউ একটা প্রপার্টি কমায় বলছে। এটা সমস্যা না, আমাদের রিং হওয়ার জন্য ওই প্রপার্টি জরুরি না। তবে কোন কোন রিং এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকে, কোন কোন রিং এ নাও থাকতে পারে, ঠিক আচ্ছা, আছে? আর হচ্ছে যে মাল্টিপ্লিকেটিভ যে ফাংশনটা যে আমি অ্যাপ্লাই করলাম, ওটার পরে হ্যাঁ, ওই যে 2 এর সাথে যে করে দেখলাম 0 দুইবার আসতেছে, তারপরে 2 দুইবার আসতেছে। হ্যাঁ, তো এটাতে কি ঝামেলা হয় না আসলে? মানে ব্যাপারটা তো ইউনিক থাকতেছে না কোন একটা হ্যাঁ, ঝামেলা হবে এবং সেই ঝামেলা নিয়ে আমরা কথা বলবো এখন, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে দেখো যে অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুলো এখানে লিখে রাখছি। অ্যাডিটিভ ইনভার্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবারই একটা করে অ্যাডিটিভ ইনভার্স আছে, বাট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এর ক্ষেত্রে ঘটনাটা তা না। 0 এবং 2 এই দুইজনের কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, ডাজ নট এক্সিস্ট। আর 1 এবং 3 এর ক্ষেত্রে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা একটু দেখে এখন তাহলে আমরা একটু যাই যে এই যে কেন এই ঘটনাটা ঘটতেছে। যারা আগে স্লাইডটা খুলে দেখছো তারা হয়তো এটা অলরেডি দেখছো, আর যারা দেখোনি তারা এখন দেখো যে আমরা অর্ডিনারি অ্যারিথমেটিক, অর্ডিনারি যে যোগফল, সেখানে আমরা জানি যে a প্লাস বি ইকুয়াল টু a প্লাস সি যদি থাকে, দেয়া থাকে আমার, তাহলে আমি দুই সাইড থেকে এটাকে ক্যান্সেল করে বি ইকুয়াল টু সি লিখতে পারি। এবং সিমিলার ভাবে মডুলার অ্যারিথমেটিক, যেটা মডুলার অ্যারিথমেটিক, যেখানে আমরা এম মডুলাস এম এর সাপেক্ষে বারবার রিডিউস করি, তো সেই জায়গাতেও আমরা এ প্লাস বি কনগ্রুয়েন্ট টু যদি এ প্লাস সি দেয়া থাকে, এটা তোমরা একেবারে শুরুর দিকে আমি প্রুফ করে আসছি, যে তাহলে তুমি দুই সাইড থেকে এ বাদ দিয়ে বি কনগ্রুয়েন্ট টু সি মোড এম লিখতে পারবা। আচ্ছা, অন দা আদার হ্যান্ড, মানে অন্যদিকে, যে অর্ডিনারি অ্যারিথমেটিকে আমরা এ বি ইকুয়াল টু এসি দেয়া থাকলেও এ এ ক্যান্সেল করে বি ইকুয়াল টু সি লিখতে পারি, যদি এর ভ্যালু জিরো না হয়, জিরো ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে। বাট ইন মডুলার অ্যারিথমেটিক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কথা সত্য ছিল না। মনে করে দেখো যে দুই পাশে একই সংখ্যা দিয়ে তুমি চাইলেই ভাগ করে দিতে পারবা না। এ বি কনগ্রুয়েন্ট টু এসি যদি থাকে মোডেম, তাহলে তুমি চাইলেই এ বাদ দিয়ে বি কনগ্রুয়েন্ট টু সি মোডেম লিখতে পারবে না, তখন আমাদের আরেকটা স্পেশাল কন্ডিশন থাকা লাগে। তখন আরেকটা অ্যাডিশনাল কন্ডিশন থাকা লাগে, সেটা হচ্ছে যদি এ আর এম এর জিসিডি যদি 1 হয়, দ্যাট মিন্স এ আর এম যদি কো প্রাইম হয়, তখনই শুধুমাত্র তুমি এই দুই সাইড থেকে এ এবং দুই পাশের এ কাট মানে কেটে দিয়ে ক্যান্সেল করে দিয়ে বি কনগ্রুয়েন্ট টু সি মডেম লিখতে পারবা, যদি তোমার সাথে এই কন্ডিশনটা দেয়া থাকে। তার মানে আমরা দেখতেছি যে অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের ইন্টিজার অ্যারিথমেটিকের সাথে মডুলার অ্যারিথমেটিকের কোনো মানে পার্থক্য নাই, সিমিলার ফর্মুলাই আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অর্ডিনারি অ্যারিথমেটিক বা ইন্টিজার অ্যারিথমেটিক, এক সেকেন্ড। আচ্ছা, আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে তোমাদের? স্যার কথা কেটে কেটে আসতেছে। এক সেকেন্ড তাহলে, আমার এখানেও দেখাচ্ছে আনস্টেবল, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে স্পষ্ট? তোমরা কি আমার কথা এখন স্পষ্ট শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে ইন্টিজার অ্যারিথমেটিক বা আমাদের সাধারণ যোগের ক্ষেত্রে আমরা আহ, যেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেরকম মডুলার যোগের ক্ষেত্রেও একই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। স্যার কথা বোঝা যায় না।
স্যার এখন কিছুই আসতেছে না কথা। কি বলতেছো? এখন তো আরো এখন কিছুই শোনা যাচ্ছে না। হ্যালো? আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যালো? এইটা শোনা গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যোগের ক্ষেত্রে আমাদের অর্ডিনারি অ্যারিথমেটিক আর মডুলার অ্যারিথমেটিক সিমিলার রুল ফলো করে, বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সিমিলার রুল ফলো করে না। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা কন্ডিশন অ্যাড করতে হচ্ছে, এই যে সবুজ কালিতে যেটা লেখা, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে তুমি দেখতে পাচ্ছ যে দুই সাইডে একই রকম ক্যান্সেলেশন তুমি করতে পারতেছো। এখন প্রশ্ন হচ্ছে যে কেন, যে এই এক্সট্রা কন্ডিশনটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লাগতেছে কেন, অ্যাডিশনের ক্ষেত্রে কেন লাগতেছে না? আমি কি আমার কথা বুঝাইতে পারছি যে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা দুই পাশে যেমন ক্যান্সেলেশন করতে পারি নরমাল ইন্টিজার অ্যারিথমেটিকে, সেরকম আমরা মডুলার অ্যারিথমেটিকেও ক্যান্সেলেশন করতে পারি দুই সাইড থেকে। বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে নরমাল অ্যারিথমেটিকে দুই সাইড থেকে ক্যান্সেলেশন করা যায়, কিন্তু মডুলার অ্যারিথমেটিকে করা যাচ্ছে না, একটা অ্যাডিশনাল কন্ডিশন লাগতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই অ্যাডিশনাল কন্ডিশনটা দুই জায়গাতেই লাগলো না, শুধু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কেন লাগতেছে? স্যার সবগুলো নাম্বার তো স্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে না। এই এক্স্যাক্টলি এটাই, হ্যাঁ, থ্যাংক ইউ শাকিল মিয়া। এই জন্যই এই যে আমরা এই ঘটনাটা ঘটছে ওইখানেই, যে সবগুলো নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, এই জায়গাতেই ঝামেলাটা হয়েছে। এই যে এই ঘটনার কারণেই সমস্যাটা হয়েছে যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সবার নাই। আমি তোমাদেরকে বারবার বলছি আমরা যে আসলে এই ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে তোমরা যখন a প্লাস বি সমান সমান a প্লাস সি দুই সাইড থেকে কেটে দেওয়া, আসলে কেটে দেওয়া বলতে কিছু নাই। আমরা যেটা করি যে দুই পাশে এর অ্যাডিটিভ ইনভার্সটাকে যোগ করি, মাইনাসে দুই সাইডেই যোগ করি। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া বা বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে? মানে কাটাকুটি বলতে কিছু নাই। আচ্ছা, তো এরপরে দুই সাইডে যখন আমরা এর অ্যাডিটিভ ইনভার্সটা যোগ করতেছি, তখন দুই পাশ থেকে এই দুইটা মিলে কি হচ্ছে, অ্যাডিটিভ ইনভার্সের সংজ্ঞাই হচ্ছে তারা মিলে জিরো তৈরি করবে, ভ্যানিশ ভ্যানিশ করে দিবে একজন আরেকজনকে, ঠিক আছে? তো এই জিরো তৈরি করবে, এবং জিরোর প্রপার্টি আবার হচ্ছে জিরো কোনো সংখ্যার সাথে যোগ করলে সেটাই থাকবে। এই কারণেই লাস্টে আমি লিখতেছি বি ইজ ইকুয়াল টু সি। এখন এই সিমিলার ঘটনাটা আমরা যখন মডুলার অ্যারিথমেটিকে অ্যাপ্লাই করতেছি, তখনও কোনো সমস্যা হচ্ছে না অ্যাডিশনের ক্ষেত্রে, কারণ অ্যাডিশনের ক্ষেত্রে সব এই যে সবগুলো এলিমেন্টারি অ্যাডিটিভ ইনভার্স আছে, 0 1 2 3, এই সবগুলোরই। আমার যদি মডুলার যদি 4 হয়, তাহলে তো এই চারটার বাইরে আর কোনো এলিমেন্ট নাই। এখন তোমার ওখানে যাই থাকুক না কেন, a প্লাস বি কনগ্রুয়েন্ট টু বি a প্লাস সি, মোট যদি 4 থাকে, তাহলে তোমার এই এ এ যেগুলো, সেগুলো তো এই চারটার মধ্যেই কোনো একটা হবে। এইগুলোর চেয়ে যদি বড় হয়, সেটাকে তুমি এই এম এর 4 এর সাপেক্ষে রিডিউস করে নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা নাই। তো তাহলে তখন তুমি বুঝতে পারতেছো, যেহেতু প্রত্যেকটা এলিমেন্টারি অ্যাডিটিভ ইনভার্স আছে, তোমার এ যাই হোক না কেন, তুমি ওই এর একটা মাইনাস এ, যেটা মাইনাস এ বলতে আসলে মাইনাস এ না, মানে এই যে অ্যাডিটিভ, তার অ্যাডিটিভ ইনভার্স যে, ঠিক আছে, তাকে তুমি দুই সাইডে যদি যোগ করে ফেলো, তাহলেই তুমি হচ্ছে দুই পাশ থেকে এ চলে যাবে এবং আলটিমেটলি বি ইজ ইকুয়াল টু সি পাবা। কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই কাজটা করা যাচ্ছে না, কারণ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 0 এবং 2, এই দুইজনের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, ঠিক আছে? সো তুমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স শুধুমাত্র থাকবে যখন তোমার এই যে এ আর এম, এই দুইজনের জিসিডি 1 হবে। এখানে তুমি খেয়াল করে দেখো যে কার কার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। এই যে 4 এর সাপেক্ষে 1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, 1 আর 4 এর জিসিডি কিন্তু 1। তারপরে 3 এর তারও মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, এবং 3 আর 4 এরও জিসিডি হচ্ছে 1। তো যার যার সাথে সে কো প্রাইম, মডুলাসটা যেই যেই ইয়ার সাথে কো প্রাইম, শুধুমাত্র তারই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। এবং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকলেই তুমি হচ্ছে দুই পাশে তখন ওই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে
গুণ করতে পারবা। গুণ করলে যেটা হবে যে ওই দুই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নিলে হচ্ছে 1 হয়ে যাবে এবং আলটিমেটলি বি কনগ্রুয়েন্ট টু সি থাকবে। বুঝাইতে পারছি কিনা? স্যার হ্যাঁ বলো। স্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি আসলে ইনভার্স মডুলই? হ্যাঁ একই তো, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের আমরা সংজ্ঞা কি দিছি যে দুইটা ক্লাসকে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলবো যদি দুইজনকে গুণ করে 1 হয়, তাহলে তুমি যদি এটাকে কনগ্রুয়েন্সে কনভার্ট করো এটা মানে কি? এটা মানে হচ্ছে রেসিডিউ টু 1 এ আছে, তার মানে তো ইনভার্স। এবি কনগ্রুয়েন্ট টু 1 আসে না? স্যার হ্যাঁ তো ঠিকই তো আছে, তাহলে ওই একই। আচ্ছা, তো তার মানে আমরা আমি এখানে যেটা দেখানোর উদ্দেশ্য যে আমাদের যে আন্ডারলাইন স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমরা অপারেশন গুলো করতেছি যে সেটের মধ্যে, সেই সেটের ওই অপারেশনের আন্ডারে ওই সেটের আসলে কোন প্রপার্টি গুলো আছে এবং কোন প্রপার্টি গুলো নাই, এই জিনিসটা কিন্তু হিউজলি ইম্পর্টেন্ট। এবং এইটার উপরে ডিপেন্ড করতেছে আসলে আমরা কি কি ধরনের কি বলবো মানে রুল আসলে ওই স্ট্রাকচারের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যদি ওটাতে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সব এলিমেন্টের থাকতো তাহলে আমাদের আর এই এক্সট্রা কন্ডিশনটার কোনো দরকার ছিল না, যেটা আমাদের ইন্টিজারের ক্ষেত্রে যেটা সত্য কথা। ইন্টিজারের ক্ষেত্রে আমাদের সব এলিমেন্টারই আছে, শুধু জিরো ছাড়া যে কোনো এলিমেন্টারি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, এই জন্য আমরা ওই জিরো ছাড়া যে কোনো ক্ষেত্রেই আমরা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে গুণ করে ভ্যালুটা বের করতে পারি, ইন্টিজার না সরি রিয়েল নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা এখন আসি জিরো ডিভিজর। তো জিরো ডিভিজর এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম যে দুইটা, প্রথমে জিরো ডিভিজরের সংজ্ঞাটা দেই। যে একটা রিং এর মধ্যে, এই রিংটাকে এখানে দেখো যে রিংটাকে আমরা লিখছি হচ্ছে একটা ওই যে পোসেটের মতো। পোসেটকে যেভাবে লিখতাম যে এস, তারপরে হচ্ছে তার ফার্স্ট অপারেশন প্লাস, তারপরে সেকেন্ড অপারেশন স্টার বা গুণ। আবারও বলতেছি যে এগুলোকে আমরা যদিও অ্যাডিশন মাল্টিপ্লিকেশন বলি, বাট এর মানে এই না যে এটা আমাদের নর্মাল অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনই হবে। এখন মানে আসলে এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ বলতে পারো, জাস্ট আমরা কনভেনশন এভাবে বলা তাই বলতেছি। তুমি যদি মনে করো এটা তুমি বলবা যে এস আর হচ্ছে হাহা আর হিহি, ঠিক আছে, তাতেও সমস্যা নাই। অর্থাৎ তুমি যদি এরকম দাও তাও কোনো সমস্যা নাই। সোজা কথায় একটা হচ্ছে তোমার ফার্স্ট অপারেশন আর একটা হচ্ছে সেকেন্ড অপারেশন। আচ্ছা, তো এই রিং এর মধ্যে যদি এমন একটা এলিমেন্ট থাকে, কোন একটা এলিমেন্টকে আমরা জিরো ডিভিজর বলবো যদি তার এগেইনস্টে আরেকটা নন জিরো এলিমেন্ট থাকে। ইফ দেয়ার এক্সিস্ট এ নন জিরো এলিমেন্ট বি, যেন তুমি ওই এলিমেন্টের সাথে ওইটাকে ওই সেকেন্ড অপারেশন, যেটা মানে স্টার বলতে সেকেন্ড অপারেশনটা, এইটা করলে তোমার জিরো উৎপন্ন হয়। জিরো বলতে ওই এস এর যেটা অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা সেটা উৎপন্ন হয়। জিরো বলতে জিরোই, মানে ইন্টিজার জিরো, ইন্টিজার জিরো হইতে হবে সেটা না। ঠিক আছে, আমাদের ওই সেটের যে অ্যাডিটিভ আইডেন্টিটি সেটা হইতে হবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে ওই এ যে এলিমেন্টটা তুমি নিছো সেটা নিজেই হচ্ছে নন জিরো, তখন সেটাকে আমরা নন ট্রিভিয়াল জিরো ডিভিজর বলি। জিরো ডিভিজর কথাটা থেকে বুঝতে পারতেছো, জিরো ডিভিজর মানে হচ্ছে কি, জিরোকে যে ভাগ করে নাকি জিরোকে ডিভাইড করে, যে জিরো ডিভিজর। তো তুমি যদি দুইটা সংখ্যা গুণ করে, আমরা জানি যে একটা সংখ্যাকে আরেকটা ডিভিজর কখন বলি, যে এ কে বি এর ডিভিজর বলা হবে কখন, যদি বি সমান সমান এ ইন্টু এম লেখা যায়, যেখানে এম একটা ইন্টিজার। এরকম পড়ে আসছিলাম না যে এম আর একটা ইন্টিজার যদি তুমি খুঁজে পাও যে বি সমান সমান এম লিখতে পারো, তাহলে আমরা বলি যে এ ইজ ডিভিজর অফ বি। ঠিক আছে, তো ঠিক সিমিলার এখানে যদি এ একটা এলিমেন্ট দেওয়া থাকে যেটার সাথে তুমি আর একটা নন জিরো এলিমেন্ট বি গুণ করে জিরো বানাইতে পারবা, তাহলে এ কে বলতে পারবো আমরা একটা জিরো ডিভিজর, জিরোর একটা ডিভিজর। ঠিক আছে, সিমিলার এটার মতো। আচ্ছা, এখন এ যদি নিজেও নন জিরো হয়, এই জিনিসটা তো জিরোর বেলায় সত্য, বুঝতেই পারতেছো, এটা তো জিরোর বেলায় এটা হবেই, কারণ জিরো দিয়ে তুমি যে কোনো নন জিরো এলিমেন্টকে গুণ করলে জিরোই আসতেছে। তো জিরো তো নিজের জিরো ডিভিজর অলওয়েজ। ওই সেটের মধ্যে যে জিরোটা আছে, অ্যাডিটিভ আইডেন্টিটিটা আছে, সেটা অটোমেটিক্যালি জিরো ডিভিজর। বাট জিরো ছাড়াও যদি তুমি অন্য কোনো আরেকটা নন জিরো এলিমেন্ট এরকম পাও যেটা এই প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে ওই নাম্বারটাকে আমরা বলবো নন ট্রিভিয়াল জিরো ডিভিজর, বা এটাকে নন জিরো জিরো ডিভিজরও বলে, নন জিরো জিরো ডিভিজর। ঠিক আছে,
মানে ঘোরানোর কিছু নাই, সবই মনে হচ্ছে 0 আর 0। আচ্ছা, এখন তাহলে আমরা ওই টেবিলটার দিকে একটু যাই। এখানে একটু দেখো তো। আহ, এই Z4 এর মধ্যে 0 ডিভিজর কারা কারা আছে? বলো দেখি। Z4 এর মধ্যে 0 ডিভিজর কারা কারা আছে? কেউ কথা বলো না কেন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার 2 আছে স্যার। হ্যাঁ 2 আছে, 2 একটা 0 ডিভিজর। আর নাই? 0 হ্যাঁ 0 একটা 0 ডিভিজর। কারণ জিরোর সাথে যেমন 0-র সাথে আমি 1 গুণ করলে 1 একটা নন জিরো এলিমেন্ট, 1 আর 0 গুণ করলে 0 আসতেছে, যেটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। সুতরাং এই 0 নিজে হচ্ছে একটা 0 ডিভিজর। আর 2 যেটা, সেটাও একটা 0 ডিভিজর, কারণ 2 এর সাথে 2 একটা নন জিরো এলিমেন্ট গুণ করলে 0 আসতেছে, সুতরাং 2 একটা 0 ডিভিজর। তো এই দুইটার মধ্যে নন ট্রিভিয়াল 0 ডিভিজর কে? 2। হ্যাঁ 2 হচ্ছে নন ট্রিভিয়াল 0 ডিভিজর, আর এটা হচ্ছে ট্রিভিয়াল 0 ডিভিজর, বা 2 কে আমরা বলি নন জিরো 0 ডিভিজর। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে 0 ডিভিজরটা আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে প্রথম, এখানে দুইটা ডেফিনেশন দেয়া আছে। প্রথমটা হচ্ছে ইন জেনারেল, যে কোনো রিং এর জন্য। আর দ্বিতীয় ডেফিনেশনটা হচ্ছে এই আমাদের জেড এম এর জন্য। ঠিক আছে? মানে জাস্ট সিমিলার, তুমি দেখো দুইটা ডেফিনেশনই একেবারে হুবহু এক কথাবার্তা। এখানে আমরা ইন জেনারেল এ ইন্টু বি লিখছি, আর আমাদের এই ক্ষেত্রে জেড এর ক্ষেত্রে যেহেতু আমাদের এলিমেন্ট গুলো হচ্ছে কি রেসিডিউ ক্লাস, এই কারণে এখানে রেসিডিউ ক্লাস দিয়ে ডিনোট করছি। এ রেসিডিউ ক্লাসের ক্ষেত্রে আমরা জানি যে এ ইন্টু বি মানে হচ্ছে যেভাবে লিখি আমরা, রেসিডিউ ক্লাস এ ইন্টু রেসিডিউ ক্লাস বি সমান সমান, এখানে ওই জেড এর মধ্যে আমাদের জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে ওই যে জিরো রেসিডিউ ক্লাস যেটা, সেটা এই জন্য এখানে জিরো লিখছি। সিমিলার জাস্ট। আর যদি এটা যদি নন জিরো হয়, তখন এটাকে আমরা ওই আগের মতো নন ট্রিভিয়াল জিরো ডিভিজর বলতেছি। এখন তাহলে এখানে বলছে ফাইন্ড অল জিরো ডিভিজরস ইন Z6। Z6 এর জিরো ডিভিজর গুলো বের করতে হবে। তো বলো Z6 এর জিরো ডিভিজর কারা কারা? তাড়াতাড়ি। স্যার 2 3 হবে। তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তুমি শিওর না 2 3 হবে কিনা? স্যার 2 3 হবে। হ্যাঁ হবে। আচ্ছা, 2 2 একটা এবং 3 ও একটা, এই দুইজনই জিরো ডিভিজর, কারণ 2 আর 3 গুণ করলে 6 হবে, আর 6 জিরো হলে 0 হবে। জিরো হয় রিডিউস করলে। তারপরে আর নাই? 1 6 না 6 না। স্যার 3 4 হ্যাঁ এক্স্যাক্টলি, 3 আর 4। তারপর আর কি ব্যাপার? আরেকটা আছে, তাড়াতাড়ি বলো না। আর কি ব্যাপার? স্যার 0 নিজে, হ্যাঁ 0 জিরো নিজে। নিজে, এটারে বাদ দাও কেন? আগে সবার আগে তো এটা বলবা। জিরো নিজেই তো একটা জিরো ডিভিজর, সবার আগে এটা বলবা, তারপরে অন্যগুলো। আমি তো শুধু নন ট্রিভিয়াল গুলো বের করতে বলি নাই, সবগুলোই বের করতে বলছি। ফাইন্ড অল জিরো ডিভিজরস ইন Z6। তাহলে জিরো তো হবেই, এটা হচ্ছে ট্রিভিয়ালটা, আর এগুলো হচ্ছে নন জিরো জিরো ডিভিজর 2 3 4। আচ্ছা, এরপর যেটা বলছে ফাইন্ড অল জিরো ডিভিজরস ইন ZP where P is a prime। অর্থাৎ যে কোনো একটা ফিক্সড প্রাইমের জন্য আগে বের করো, তারপরে তুমি ইন জেনারেলি বলবে। ধরো Z5 এর জন্য বলো, 5 তো একটা প্রাইম, তাহলে Z5 এর জিরো ডিভিজর কারা হবে? চিন্তা করে দেখো। আচ্ছা Z5 যদি কষ্ট লাগে, তাহলে 3 চিন্তা করো, Z3 বা Z2 ও চিন্তা করতে পারো। শুধু জিরো হবে স্যার। হ্যাঁ, লতিফুর রহমান ইমাম বলছে শুধু জিরো হবে। এটার ক্ষেত্রে যদি P যদি একটা প্রাইম নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে জিরো ডিভিজর শুধুমাত্রই জিরো ছাড়া আর কোনো জিরো ডিভিজর নাই। সবাই কি ওর কথার সাথে একমত? জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে কেন, কেন একমত, কেন থাকবে না? স্যার কোনো কোপ্রাইম হবে না, মানে বাকিগুলো রেসিডিউর সাথে।
বাকিগুলা কি হবে না? স্যার বিকজ মেবি কোনো কোপ্রাইম হবে না বাকিগুলো ভালো করে রেসিডিউ চিন্তা করে বলো, কোপ্রাইম হবে না নাকি? মানে স্যার মানে সবগুলোই কো প্রাইম স্যার আর কি। সবগুলো স্যার কোপ্রাইম হবে। হ্যাঁ স্যার হবে স্যার ওটা হ্যাঁ, এক্স্যাক্টলি, সবগুলো কোপ্রাইম হবে। এবং এই কারণে এই ওই জিরো ছাড়া বাকি সবারই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, এবং বাকি কেউই জিরো ডিভিজর হবে না, শুধুমাত্র জিরোটাই জিরো ডিভিজর হবে। আচ্ছা, আর সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে, আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জেড এম এর মধ্যে যদি আমার এমটা যদি প্রাইম হয়ে যায়, অর্থাৎ এই যে জেড পি যেগুলো, এইগুলো আসলে একটু স্পেশাল, কারণ এম এর সব ভ্যালুর জন্যই আমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাবো না সব জেড এম এর মধ্যে। তবে যদি এমটা যদি একটা প্রাইম নাম্বার হয়, যদি সেটা জেড 5 হয় বা জেড 13 হয়, 13 একটা প্রাইম, ঠিক আছে। সো সেই ধরনের জেড এর মধ্যে, জেড এম এর মধ্যে যেখানে এম গুলো প্রাইম, সেই ধরনের স্ট্রাকচারে তুমি কিন্তু অ্যাডিটিভ ইনভার্স এবং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সবই পাবা। ওইখানে কিন্তু তোমার এই ঝামেলাটা নাই। একটু আগে আমাদের যে ঝামেলাটা হচ্ছিল যে সব এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতেছে না, এবং যার কারণে আমাদের ওই রুলের মধ্যে অ্যাডিশনাল কন্ডিশন লাগাইতে হচ্ছে। বাট এই Z13 এর ক্ষেত্রে তুমি দেখবা যে সব এলিমেন্টারি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, যেহেতু 13 একটা প্রাইম। তার মানে এই প্রাইম নাম্বার আসলে একটু গুরুত্বপূর্ণ নাকি? এই কারণেই মানে হুদাই ম্যাথমেটিশিয়ানরা প্রাইম নিয়ে এত গুতাগুতি করতেছে না, প্রাইম বের করার জন্য বা এই প্রাইম নাম্বারের বিন্যাস জানার জন্য। এটা আসলেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো এরপর যেটা আসো, যে ফাইন্ড অল জিরো ডিভিজরস ইন জেড। এটা হচ্ছে সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে জিরো ডিভিজর কে আছে বলো? স্যার জেডই হবে স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার জেড এম যেটা বলতেছি স্যার, তাহলে এম এর যে ফ্যাক্টর গুলো আছে ওগুলোর জন্য কি স্যার ইনভার্স থাকতেছে না? যেহেতু তোমার কোপ্রাইম না হইলেই তো থাকবে, তো তার মানে তুমি বুঝতেই পারতেছো যে ফ্যাক্টর যখন করা যাবে এম এর, যখন এম যদি প্রাইম না হয়, এবং এম কে যদি তুমি এম কম্পোজিট হলে তুমি যদি সেটাকে ফ্যাক্টরাইজ করতে পারো, তাহলে বুঝতেই পারতেছো যে ওই এলিমেন্ট গুলোর জন্য তুমি হচ্ছে জিরো ডিভিজর, মানে ওই এলিমেন্ট গুলোই জিরো ডিভিজর হয়ে যাবে। বুঝছো কিনা ব্যাপারটা? তুমি জিনিসটা ঠিকই ধরছো ইমরান, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পারছি। হ্যাঁ, ঠিকই আছে। এম যদি কম্পোজিট হয়, তখন তুমি যদি ধরো এম কে যদি তুমি লিখতে পারো পি ইন্টু কিউ, তাহলে তো বুঝতেই পারতেছো যে এই পি আর কিউ এর যখন আমি হচ্ছে রেসিডিউ ক্লাস গুলো নিব, তখন তো এই গুণ করলে তো এটা অবশ্যই রিডিউস করলে তখন এম দিয়ে ডিভাইড করা যাবেই, ঠিক আছে। আচ্ছা, তারপর জেড এর মধ্যে এটার অ্যান্সার কি বলছো? কি ব্যাপার, আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? হ্যালো? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে বলো, এটার উত্তরটা বলো। সেট অফ ইন্টিজারের মধ্যে জিরো ডিভিজর কোনটা? কেউ কোনো কথা বলে না। সেট অফ ইন্টিজারের মধ্যে কি জিরো ডিভিজর নাই? আচ্ছা স্যার, কিন্তু মানে হ্যাঁ, স্যার মানে গুণনীয়ক গুলো। গুণনীয়কের জিরো ডিভিজর বের করতে বলছি, অর্থাৎ যে এলিমেন্ট গুলো আরেকটা এলিমেন্টের সাথে গুণ করলে জেড এর অ্যাডিটিভ আইডেন্টিটিটা তৈরি করে। জেড হবে না স্যার? জেড হয় কিভাবে রে বাবা? জিরো হবে শুধু। জিরো হবে শুধু। জিরো জিরো। জেড এর মধ্যে শুধুমাত্র জিরো এলিমেন্টই তো আছে, জিরো যেই নাম্বারটা, সেটাই তুমি যদি আরেকটা নন জিরো নাম্বারের সাথে গুণ করো তাহলেই তো জিরো উৎপাদন করে। এছাড়া আর কি কোনো নাম্বার আছে যাদের দুইজনকে গুণ করলে জিরো ছাড়া আর কোনো দুইটা নাম্বার আছে কিনা যাদের দুইজনকে গুণ করলে জিরো তৈরি হয় সেট অফ ইন্টিজারের মধ্যে? নাই তো। সুতরাং সেট অফ ইন্টিজারের মধ্যে আমাদের জিরো ডিভিজর হচ্ছে শুধু জিরো। আচ্ছা, তারপরে এখানে একটা জিনিস, এটা তোমাদের নিজেরা সার্চ করবা, ইন্টিগ্রাল ডোমেইন, এবং সব রিং এর মধ্যে প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্ট হোল্ড করবে কিনা। প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্ট মনে আছে ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম বোধহয়, যে ওই যে আমরা যেটা বলি যে এ বি ইজ ইকুয়াল টু জিরো হলে এ ইজ ইকুয়াল টু জিরো হবে, অর বি ইজ ইকুয়াল টু জিরো হবে। এটার নামই হচ্ছে প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্ট। অর্থাৎ দুইটা নাম্বারের প্রোডাক্ট নন জিরো নাম্বারের প্রোডাক্ট জিরো হলে
মানে দুইটা নাম্বারের প্রোডাক্ট জিরো হলে যে কোনো একজন তাহলে জিরো হইতে হবে, এটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্ট। বাট এটা কি সব রিং এই এই জিনিসটা সত্য কিনা? আমরা সেট অফ ইন্টিজারের যে রিং জেড প্লাস তারপরে গুণ যেটা, এই রিং এর মধ্যে এই জিনিসটা সত্য, কিন্তু সব রিং এর মধ্যে সত্য কিনা এটা বুঝতেই পারতেছো, সত্য হবে না। Z4 এর মধ্যেই তো সত্য না। যেই যেই রিং এই তুমি কোনো একটা নন ট্রিভিয়াল জিরো ডিভিজর খুঁজে পাবা, নন ট্রিভিয়াল জিরো ডিভিজর থাকলেই তো তোমার এই প্রপার্টি ফেল করবে। বুঝতে পারতেছো কিনা? এই যে যেমন আমাদের Z4 এ 2 আর 2 এই দুইটা গুণ করে জিরো চলে আসতেছে, ঠিক আছে? তো আমি যদি Z4 এর মধ্যে তোমাকে আননোন ভাবে বলি যে Z4 এর মধ্যে দুইটা এলিমেন্ট তুমি গুণ করে জিরো আসছে, তার মানে তুমি এই কথা বলতে পারো না যে এক্স আর ওয়াই এর দুইজনের একজন অবশ্যই জিরো, কারণ Z4 এর মধ্যে টু একটা এলিমেন্ট আছে যারা আসলে কেউই জিরো না, বাট তাদেরকে গুণ করলে জিরো হয়ে যায়। তার মানে যেই রিং এর মধ্যে নন ট্রিভিয়াল জিরো ডিভিজর থাকবে সেই রিং এর মধ্যে এই প্রিন্সিপাল অফ জিরো প্রোডাক্ট হোল্ড করবে না। আর এরপরে আরেকটা কথা আছে, ইন্টিগ্রাল ডোমেইন কাকে বলে, এটা নিজেরা ঘাটাঘাটি করো যাদের ইন্টারেস্ট আছে, ইন্টিগ্রাল ডোমেইন কি জিনিস। তারপরে ফিল্ডের একটা ব্যাপার আছে, ফিল্ড কাকে বলে, সবই খুবই মজার, ঘাটাঘাটি করলে দেখবা। আচ্ছা এখন আসি ইউনিট। ইউনিট কাকে বলে? ইউনিট হচ্ছে দুইটা এলিমেন্টকে গুণ করলে যদি 1 হয়, অর্থাৎ অন্যভাবে বলতে পারো যেই সব এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, সহজ কথায় যেই সব এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে তাদেরকে আমরা ইউনিট বলতে পারি। Zm এর মধ্যে দুইটা রেসিডিউ ক্লাসকে গুণ করলে যদি 1 হয়ে যায়, যেখানে 1টা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে ওই দুইটা রেসিডিউ ক্লাসকে আমরা বলবো হচ্ছে ইউনিট। তো এবং আমরা এটাও বলি যে একজন আরেকজনের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে? তো এখন এখানে একটা থিওরেম, দুইটা থিওরেম দেওয়া আছে, থিওরেম 34, এগুলো একেবারেই ইজি, নিজেরা ট্রাই করবা। যে একটা Zm এর মধ্যে যে কোনো একটা ক্লাসের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে যদি এবং কেবল যদি এ আর এম কো প্রাইম হয়, বা একটা ক্লাসকে আমরা ইউনিট বলতে পারবো। এটা তো বুঝতেই পারতেছো, কো প্রাইম হইলেই তখন ওই যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ছিল, মডুলার ইনভার্স পড়ে আসছিলাম আমরা, মনে আছে তো? তো ওই একই জিনিস। তো এরপর যেটা আসতেছে থিওরেম 34, এম যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে দেখাতে হবে যে 1 and m-1 এই যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস সবসময় ইউনিট হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, প্রমাণটাও খুব ইজি, এখানে হিন্টস দেওয়া আছে, এটা নিজেরা ট্রাই করবা। যে যে কোনো এম এর জন্য ধরো তুমি জেড 100 নিলা, কোনো সমস্যা নাই, জেড 100 এর মধ্যে আরো ইউনিট আছে কি নাই সেটা পরে, দুইটা ইউনিট সবসময় থাকবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে এই m-1, তার মানে 99। যে কোনো m গ্রেটার দেন 0 এর জন্য, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য এই কথা সত্য যে তোমার ওই 1 যে ক্লাসটা আছে আর হচ্ছে m-1 তার মানে 99 যে ক্লাসটা আছে, এই দুইটা ক্লাস সবসময়ই ইউনিট হবে, অর্থাৎ এই দুইটা ক্লাসের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অলওয়েজ থাকবে। তো এটা নিজেরা ট্রাই করো, হিন্টস দেয়া আছে, আশা করি পারবা। আচ্ছা এই গ্রুপ অফ ইউনিটসটা আজকে একটু শেষ করে যাই, এরপরে আমাদের ওই যে ক্রিপ্টোগ্রাফির কিছু আইডিয়া আছে। আচ্ছা এখন এই যে একটা, তার মানে আমরা দেখলাম যে Zm এর মধ্যে যেই সব এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে তাদেরকে আমরা বলতেছি ইউনিট। তো এই যেসব এলিমেন্টের সব এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাও থাকতে পারে, সেটাও আমরা দেখে আসছি। তো এই যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, অর্থাৎ যারা ইউনিট, তাদেরকে নিয়ে তুমি যদি আরেকটা সেট গঠন করো, সেই সেটটা আবার একটা গ্রুপ ফর্ম করে, ঠিক আছে? সেই গ্রুপটাকে আমরা নাম দিচ্ছি গ্রুপ অফ ইউনিটস, নামেই বোঝা যায় যে ইউনিটদের গ্রুপ, ঠিক আছে? গ্রুপ অফ ইউনিটস বা ইউনিটের গ্রুপ, যে দ্য সেট অফ অল ইউনিটস ইন Zm, এটাকে ইউএম দ্বারা ডিনোট করি আমরা, এবং সেটাকে বলি গ্রুপ অফ ইউনিটস অফ Zm। তো এটাকে আরো অনেক ভাবে ডিনোট করা হয়, তার মধ্যে মানে আরেকটা কমন নোটেশন হচ্ছে Z/MZ, তার উপরে ক্রস চিহ্ন। এটা আসলে এটাকে কিভাবে বলা উচিত আমি নিজেও জানি না, ঠিক আছে? তো মানে সিম্বলটাকে কিভাবে পড়া উচিত, তো এটাকে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ ইন্টিজার্স মডুলো m এটাও বলতে পারো। আমি আসতেছি, জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে।
আগে আমরা দেখি যে জিনিসটাকে আমরা কিভাবে মানে বের করতেছি। U4 মানে হচ্ছে আমার এই Z4 এর মধ্যে সরি এম না, Z4 এর মধ্যে যেই সব এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, অর্থাৎ Z4 এর মধ্যে যারা যারা ইউনিট। তো Z4 এর মধ্যে আমরা দেখে আসছিলাম যে 1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে এবং 3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, অর্থাৎ 1 আর 3 হচ্ছে Z4 এর মধ্যে ইউনিট। তাহলে এই দুইজনকে নিয়ে আমি যদি একটা সেট গঠন করি সেটাই হবে হচ্ছে U4। একইভাবে U5 যদি চিন্তা করো, U5 এর মধ্যে দেখবা 1 থেকে 4 পর্যন্ত সবাই আসবে। তারপরে কারণ 1 2 3 4 সবারই ওখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে U5 এর মধ্যে, কারণ তখন আমরা চিন্তা করতেছি Z5 এ, ঠিক আছে। U6 এর মধ্যে 1 আর 5 ছাড়া থাকবে না। আশা করি এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। যদি না বুঝতে পারো আমাকে বলো। আচ্ছা, U1 এটা নিজেরা ঘাটাঘাটি করবা। আচ্ছা, এরপরে আসো, এই কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোনো m এর জন্য, ফিক্সড m এর জন্য um এর কার্ডিনালিটি কত হবে? Anyone? কোন একটা ফিক্সড m এর জন্য um এর কার্ডিনালিটি কত হবে, অর্থাৎ um এর মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে? এই যে এই সেটগুলোর দিকে তাকালেও তো বুঝতে পারার কথা। কারো কোনো আইডিয়া নাই? হবে না। 5m, এক্স্যাক্টলি 5m, এটাই জানতে চাচ্ছিলাম। যাক, অন্তত একজন বুঝতে পারছে। কারণ ওই সবগুলো কানেক্ট করো আইডিয়াগুলো, যে আমাদের m এর সাথে যারা যারা কোপ্রাইম হয় তাদেরই তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে, আর যারা যারা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে তাদেরকেই আমরা বলতেছি ইউনিট। তো তাদেরকে নিয়ে আমরা সেটগুলো গঠন করতেছি। তো তার মানে ঠিক সেই সংখ্যক এলিমেন্ট থাকবে যেই কয়টার সাথে m কোপ্রাইম। তো এবং এটাকেই আবার আমরা নাম দিচ্ছি হচ্ছে অয়েলার্স টোসেন ফাংশন phi of m, যে m এর সাথে 1 থেকে m পর্যন্ত কারা কারা কোপ্রাইম আছে। তাহলে অবশ্যই এই um এর কার্ডিনালিটি হবে phi m। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আমরা যে এটাকে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ বলতেছি, এই জিনিসটা প্রমাণ করতে হবে। থিওরেম 35, যে m যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে দেখাতে হবে যে এই যে যে সেটটা আছে, এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তারা একটা গ্রুপ ফর্ম করে আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন অফ রেসিডিউ ক্লাসেস। অর্থাৎ আমাদের zm এর মধ্যে, এখানে দেখো আর একটু ক্লিয়ার করে দেই, যে zm এর মধ্যে অপারেশন ছিল দুইটা, একটা ছিল প্লাস আর একটা ছিল গুণ, ঠিক আছে, দুইটা ছিল। আর এটাকে আমরা বলছিলাম রিং এর মধ্যে দুইটা অপারেশন থাকে, একটা সেট থাকে, দুইটা অপারেশন থাকে, ফার্স্ট অপারেশন সেকেন্ড অপারেশন। আর গ্রুপের মধ্যে একটাই অপারেশন থাকে এবং এখানে অপারেশনটা শুধু মাল্টিপ্লিকেশন। অর্থাৎ আমাদের এই zm থেকে আসতেছে, আর এই zm এর যে সেকেন্ড অপারেশন, সেই সেকেন্ড অপারেশনের সাপেক্ষে টা একটা গ্রুপ ফর্ম করে। এই কথাটার মানে কি? এই কথাটার আচ্ছা সেটা বলতেছি। এর মধ্যে এলিমেন্ট গুলো কিন্তু আমার রেসিডিউ ক্লাস, তাই না? কারণ তো আসলে zm থেকেই আসতেছে। zm এর সব এলিমেন্ট এ থাকতেও পারে, থাকবে না, জিরো তো থাকবেই না, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলোর জাস্ট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে সেইগুলো থাকবে। তো zm এর মধ্যে zm থেকে আসতেছে, তাহলে এর মধ্যে আসলে রেসিডিউ ক্লাসই তো আছে। তো সেইগুলোর মানে রেসিডিউ ক্লাসের যে গুণ আমরা এর আগে ডিফাইন করে আসছিলাম, সেই সিমিলার গুণ মাল্টিপ্লিকেশন অফ রেসিডিউ ক্লাস, এই অপারেশনের আন্ডারে টা একটা গ্রুপ ফর্ম করে। গ্রুপ ফর্ম করার মানে হচ্ছে যে সে এই যে চারটা প্রপার্টি আছে, এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে। এগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুপ প্রপার্টি। মানে রিং হওয়ার জন্য যেরকম 7টা প্রপার্টি ছিল স্যাটিসফাই করতে হয়, ঠিক সেরকম গ্রুপ হওয়ার জন্য ডেফিনেশন 4টা প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। গ্রুপ তোমরা পড়ছো অলরেডি লিনিয়ার অ্যালজেব্রায়, সো আমি আর এটা বেশি ডিটেইলসে যাচ্ছি না, এই প্রপার্টি গুলো নিজেরা দেখলেই বুঝে যাবা। আচ্ছা, নেক্সট ক্লাসে এখানে যে ক্রিপ্টোলজি, ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টো অ্যানালাইসিস, এগুলোর কিছু মানে ডেফিনেশন অলরেডি এগুলো আমি ব্যাখ্যা করছিলাম এর আগে একদিন, তো সেগুলোই জাস্ট আরেকবার এখানে লেখা হয়েছে, এই জিনিসগুলো নিজেরা দেখলেই বুঝতে পারবা। আর এরপরে হচ্ছে এই যে স্লাইড গুলো আছে, রিপ্রেজেন্টেশন অফ প্লেন টেক্সট, সাইফার টেক্সট, তারপরে অ্যাডিটিভ সাইফার, মাল্টিপ্লিকেটিভ সাইফার, এগুলো তোমাদেরকে দেখতে বলছিলাম, অ্যাফাইন সাইফার। তো এই জিনিসগুলো এখানে দেয়া আছে, যারা সময় পেলে অবশ্যই দেখবা। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে
পরবর্তী মানে ক্লাসে বা গুগল ক্লাসরুমে জিজ্ঞেস করবা। তো একটা কথা যেটা এখন গুরুত্বপূর্ণ, আচ্ছা যদি এর মধ্যে কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে মানে এই টপিক আজকে এই পর্যন্তই, বাট এবার ইন জেনারেল কিছু কথা বলি। স্লাইড তো আপলোড দিবেন মানে এটা তাই না স্যার? স্লাইড তো অলরেডি আপলোড করাই আছে। না স্যার, মানে মাঝখানে কয়েকটা পেজ ছিল না, ইউনিট ওই যে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন টেবিলের পরে ইউনিট ছিল আর কি, আপনি যে স্লাইডটাকে আপলোড। আমি তোমাদেরকে সবসময় বলছি যে এই লিঙ্ক গুলো আপডেট হয়, আমি তো ওই লিঙ্কটা সেম থাকে বাট স্লাইড গুলো আপডেট হলে অটোমেটিক আপডেট হয়ে যায়। সুতরাং আচ্ছা স্যার, ডাউনলোড দেওয়াটা থেকে দেখতেছি। হ্যাঁ, ডাউনলোডটা আবার কিছুক্ষণ পর পর ডাউনলোড করে দেখবা, ঠিক আছে?